যুদ্ধবিরতির প্রচেষ্টায় 10 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তির সিদ্ধান্ত হামাসের। কয়েক সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ বন্ধের ঘোষণা ট্রাম্পের। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে গ্রিক কার্গো জাহাজ ডুবে 4 নাবিক নিহত, নিখোঁজ 15 জন। তীব্র তাপদাহের কবলে ইউরোপ, 12টি শহরে প্রাণ হারালো 2300 জন। আবহাওয়া আরও বিপজ্জনক হওয়ার আশঙ্কা। এবং নাইজেরিয়া ডাকাত দলের হামলায় 70 জন স্বেচ্ছাসেবী নিরাপত্তা কর্মী নিহত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনে বিশ্ব। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে 10 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট করেনি গোষ্ঠীটি। এদিকে আবারও কয়েক সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা জুড়ে চলমান নৃশংসতায় প্রাণ হারিয়েছে আরও 74 জন। তীব্র খাদ্য ও জ্বালানি সংকটে গাজাবাসী। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। মৃত্যু, ক্ষুধা ও অন্ধকারের সঙ্গে জীবন বাঁচানোর লড়াই এখন ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের প্রতিদিনের চিত্র। তীব্র খাদ্য সংকটের সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি সংকট। হাসপাতালগুলোতেও নেই বিদ্যুৎ। সংকটাপন্ন রোগীদের জন্য ডাক্তাররা কাজ করছেন প্রচণ্ড গরম ও ক্লান্তিতে। 2023 সালে সংঘাত শুরুর পর থেকে গাজার 600-র বেশি স্বাস্থ্য স্থাপনায় হামলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা উপত্যকায় এখন মাত্র 15টি হাসপাতাল কার্যত রয়েছে। সেগুলোতেও জ্বালানি সরবরাহ রয়েছে মাত্র কয়েক দিনের। এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন আলোচনা করছে হামাস ও ইসরায়েল, ঠিক তখনই জিম্মি মুক্তির ঘোষণা দিল হামাস। বৃহস্পতিবার 10 জন জীবিত জিম্মি, 9 জনের মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করে জানিয়েছে আল জাজিরা। মধ্যস্থতাকারী দেশগুলো হামাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধার ক্ষেত্রে ইসরায়েলি একগুঁয়েমিকে দুষছে গোষ্ঠীটি। অন্যদিকে হামাস সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না করার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা ইস্যুতে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন চুক্তির উদ্দেশ্য শুধু ইসরায়েলি স্বার্থ রক্ষা বলে মনে করছে হামাস। গাজা জুড়ে থেমে নেই ইসরায়েলি নৃশংসতা। বুধবার ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্তে নিহত হয়েছে কমপক্ষে 74 জন। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে 8 জন। সহায়তা কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যেই এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় 800 জন। সামদানি প্রত্যয়, আরটিভি। লোহিত সাগরে ইয়েমেনে হুথি গোষ্ঠীর হামলায় গ্রিক মালিকানাধীন একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ইউরোপীয় ইউনিয়ন জানায়, এটার্নিটি সি নামের ওই জাহাজে থাকা 4 নাবিক নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে 15 জন। এখন পর্যন্ত 6 জনকে উদ্ধার করা হয়েছে। রয়টার্স জানায়, সোমবার সুয়েজ খালের দিকে জাহাজটি যাওয়ার সময় একের পর এক ড্রোন হামলা করে হুথিরা। বুধবার সম্পূর্ণ জাহাজটি ডুবে যায়। তবে জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে হুথিরা। 2023 সাল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। যুক্তরাষ্ট্র হুথিদের মধ্যে 2025 সালের মে মাসে এক সমঝোতায় বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি থাকলেও ইসরায়েল সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুথিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলে তৈরি পণ্যের উপর 50% শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ শুল্ক সংক্রান্ত চিঠিতে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এর মাধ্যমে লাতিন আমেরিকার সঙ্গেও বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো বাণিজ্যে অংশীদার রয়েছে। এসব চিঠিতে তিনি ওইসব দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান। তার ভাষ্য অনুযায়ী নতুন শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর আগেই ঘোষিত 10% শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রশাসন। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত
2 জন নিহত এবং 13 জন আহত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এরই মধ্যে চলতি বছরের সবচেয়ে বড় ভূখণ্ড দখলের দাবি করেছে দেশটি। অব্যাহত হামলার মুখে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মঙ্গলবার রাতে ইউক্রেন জুড়ে রেকর্ড পরিমাণ হামলা চালায় রাশিয়া। 728টি ড্রোন ও 13টি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইউক্রেন। এর রেশ না কাটতেই কিয়েভে আবারও আকাশপথে হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে অন্তত 6টি জেলায় এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিভিন্ন আবাসিক ভবন, যানবাহন, গুদামঘর ও অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একটি স্বাস্থ্যকেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এসব অঞ্চলগুলোতে আবারও রুশ হামলার সতর্কতা জারি করেছে প্রশাসন। ইউক্রেনের বিমান বাহিনী জানায় এখনও বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। এদিকে চলতি বছরের মধ্যে সবচেয়ে বড় ভূখণ্ড দখলের দাবি করেছে মস্কো। গেল মাসে ইউক্রেনের 556 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় তারা। সংবাদ মাধ্যম বিবিসি জানায় উত্তরের সীমান্ত বরাবর একটি বাফার জোন তৈরি করতে চাইছে রুশ বাহিনী। তবে ইউক্রেনের সেনাদের তীব্র প্রতিরোধের মুখে বেশ বেগ পেতে হচ্ছে রুশ বাহিনীকে। ইউক্রেনে হামলা জোরদারের মধ্যেই বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে ইউক্রেনে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দেশটিতে শত শত ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। বিনিয়ামিন, আরটিভি। ভয়াবহ গরম ও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে গোটা ইউরোপ। গেল 10 দিনে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন সহ ইউরোপের 12টি গুরুত্বপূর্ণ শহরে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছে প্রায় 2300 জন। বুধবার লন্ডনে ইম্পেরিয়াল কলেজের এক গবেষণা প্রতিবেদনে বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে 1500 জন সরাসরি হিট স্ট্রোকে মারা গেছে। বাকিরা আগে থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগায় তাপপ্রবাহ মৃত্যুর অনুঘটক হিসেবে কাজ করেছে। জুনের মাঝামাঝি থেকে ইউরোপ জুড়ে বইছে ব্যাপক তাপপ্রবাহ। শীতল আবহাওয়ার মহাদেশ ইউরোপের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে অঞ্চলটির আবহাওয়া আরও বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ডাকাত দলের হামলায় 70 জন নিহত হয়েছে। নিহত সবাই কমিউনিটি স্বেচ্ছাসেবী নিরাপত্তা কর্মী। দেশটির গণমাধ্যম জানায় বুধবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে দেশটির প্লাতিউ রাজ্যের কারাম জেলায় স্বেচ্ছাসেবী নিরাপত্তা কর্মীদের অভিযানের সময় ডাকাতরা গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত আছে। দেশটির মধ্যাঞ্চলে ক্রমেই ঘনীভূত হচ্ছে সশস্ত্র সংঘাত। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাতে দেশটিতে এ বছরই সামরিক বেসামরিক মোট 2000 জন নিহত হয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনে বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাই।